প্রকৃত ঘটনাস্থল কোথায়? পর্দাফাঁসের পথে সিবিআই। তরুণীকে কোথায় খুন করা হয়েছে তার হদিশ পেয়ে গিয়েছে এজেন্সি। সরকারের শিক্ষা দপ্তর যদি চায় তাহলে সেকেন্ডারি স্কুলের যে কোনো সহকারী শিক্ষককে যে কোনো জেলার যে কোনো স্কুলে বদলি করতে পারে। এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দেওয়ার পিছনে কিছু বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের হাত আছে বলে উল্লেখ করেছেন বৃহস্পতিবার মমতা ব্যানার্জি নবান্নের সভাঘর থেকে। কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর, শুক্রবার, আর এই হচ্ছে পেপার। তো শুরু করা যাক। আজকের সকালে কি খবর আছে দেখা যাক। প্রকৃত ঘটনাস্থল কোথায়? পর্দাফাঁসের পথে সিবিআই। আরজি করে সেমিনার হলই যে মেন ঘটনাস্থল সেটা নিয়ে বরাবরই সংশয়ের মধ্যে ছিল সিবিআই, কারণ সেই সেমিনার হলে সেই তরুণীর দেহ যেভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা ছিল, তো সেখান থেকে তাদের সন্দেহ তৈরি হয়েছিল। ফলে তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে ওইখানেই তরুণীর সাথে ওরকম নৃশংস ঘটনাটা ঘটেছে। ফলে তারা সেটার পিছনে তদন্ত চালিয়ে যাচ্ছিল এবং রিসেন্ট তাদের কাছে আসল তথ্য চলে এসেছে যে কোথায় আসল ঘটনাটি ঘটেছে সেটি তারা পেয়ে গেছে। তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তদন্তকারীদের প্রথম থেকে ভাবার ঘটনাস্থল সেমিনার রুম ঘটনাস্থল নয়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ডিজিটাল নথি সহ বিভিন্ন ঘটনাক্রম মিলিয়ে দেখার পর তা বুঝতে পারছেন তদন্তকারীরা। তাহলে কোথায় ঘটনাটি ঘটলো তার খোঁজ শুরু হয়। এই বিষয়ে জানতে হাসপাতালের একাধিক জনকে ডাকা হয়। তারা সকলেই জানিয়ে যান ঘটনাস্থল এই ভবনের সেমিনার রুম নয়, তার উপরে কোনো একটি তলা হলো প্রকৃত ঘটনাস্থল। সেই ফ্লোর চিহ্নিতকরণের কাজ শুরু হয়। সিবিআই দাবি করেছে ওই জায়গার কাছে তারা পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে একাধিকবার ওই জায়গায় গিয়েছে, তারা জায়গা ম্যাপিং করেছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণও ওই জায়গাগুলিকে ইঙ্গিত করছে। অর্থাৎ তরুণীকে কোথায় খুন করা হয়েছে তার হদিশ পেয়ে গিয়েছে এজেন্সি। ওই ঘরে যে বা যারা হাজির ছিলেন তাদের খোঁজ চালানো হয়েছে। ওই ফ্লোর ও ঘরের টাওয়ার দাম থেকে বেশ কিছু মোবাইল নম্বর চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট একটি ঘরে কয়েকজনের অবস্থানও পাওয়া গিয়েছে, ফলে সেখানে অভয়ার মোবাইলের লোকেশনও ছিল। তদন্তের স্বার্থে সেই জায়গার কথা এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না তদন্তকারী। সংশ্লিষ্ট মোবাইল ফোনের গ্রাহকদের হ্যান্ডসেট ফরেন্সিক পরীক্ষার জন্য গিয়েছে, সেই রিপোর্ট অপেক্ষায় রয়েছেন তারা। তিলজলায় শিশু ধর্ষণ খুনে ফাঁসির সাজা। গত বছর 26শে মার্চ তিলজলায় যে শিশুটি মৃত্যু হয়েছে, সেই শিশুটি তাদের যে আবাসনে থাকে সেই আবাসনের সিঁড়ি থেকে নামছিল। তখন এই অভিযুক্ত অলোক কুমার সাউ সেই শিশুটিকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে। আর শিশু যখন চিৎকার করছিল তখন তার মাথায় হাতুড়ি দিয়ে মারে আর গলা টিপে তাকে হত্যা করে। তারপর পুলিশ এবং লালবাজার থানার গোয়েন্দারা সেই অভিযুক্তের বাড়ির রান্নাঘরের সিলিন্ডার গ্যাস যে রাখা থাকে তার পিছন থেকে সেই শিশুটির দেহটি উদ্ধার করে। কালকে আলিপুরের পক্সো আদালতে অলোক কুমার সাউয়ের বিচার হওয়ার কথা ছিল। সেই বিচার হওয়ার আগে যে মারা গেছে তার মা বলেছিল যে জাজকে যে আমার একটাই দাবি, অভিযুক্তের যেন ফাঁসি হয়। আর সেটা শোনার পরে যে বিচারপতি ছিল সুদীপ্ত ভট্টাচার্য, সে আর অল্প সময়ের জন্য সে দেরি করেনি। সে সঙ্গে সঙ্গে তার রায় জানিয়ে দেয়। রায়ে এটাই জানায় যে অলোক কুমার সাউ যে অভিযুক্ত তার ফাঁসি হবে। আর হচ্ছে গিয়ে বলেছে যে এই যে কালকে রায়টা ঘোষণা হলো তার 1 মাসের মধ্যে সেই যে শিশুটি মারা গেছে তার মাকে 10 লক্ষ টাকা দিতে হবে। বদলি যে কোনো জেলায় মাধ্যমিক স্তরে রাজ্যকে পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের। এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক স্তরের যে কোনো সহকারী শিক্ষককে বদলি করা যেতে পারে যে কোনো জেলাতে। আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারকে পূর্ণ ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট। বদলির বিরোধিতা করা সহকারী শিক্ষকদের আবেদন খারিজ করা হয়ে গেল। আর জয় হলো মমতা ব্যানার্জির সরকারের। সুতরাং এখন মমতা ব্যানার্জির সরকারের শিক্ষা দপ্তর যদি চায় তাহলে সেকেন্ডারি স্কুলের যে কোনো সহকারী শিক্ষককে যে কোনো জেলার যে কোনো স্কুলে বদলি করতে পারে। আর এই রায়কে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ঘোষণা করলো যে এটা পশ্চিমবঙ্গ সরকার পারবে। জেলে ডিম সিদ্ধ চেয়ে পেলেন না সন্দীপ ঘোষ। আরজিকর দুর্নীতিকাণ্ডে এবং তরুণীর যে ধর্ষণ ও খুন হয়েছে তার ষড়যন্ত্র ও তথ্য প্রমাণের লোপাটের জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ যে সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে গ্রেপ্তার করার পর সে এখন প্রেসিডেন্সি জেলে আছে। প্রেসিডেন্সি জেলে তার সময় কেমন আছে, এবার সেখানে তিনি জেলের যে কর্মী আছে তাদের গিয়ে আবদার করেছে যে তাকে যেন রাত্রিবেলা ডিম দেয়। আর সেই আবদার শোনার পর জেল কর্মীরা সঙ্গে সঙ্গে সেই আবদার খারিজ করে দিয়ে বলেছে তার পক্ষে সেটা করা সম্ভব নয়।
তো সুতরাং তাকে রাত্রিতে অন্যান্য বন্দীদের মতো মোটা রুটি আর হচ্ছে কি কুমড়োর ঘ্যাঁট দেওয়া হয়েছে। আর এটা শুনে নাকি তা বলেছে এরকম খাওয়া যায় এসব জিনিসপত্র। হাসপাতালে পরিষেবা সুনিশ্চিত করুন, খামতি হবে না পরিকাঠামোয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 41 দিন টানা পূর্ণ কর্মবিরতি করেছিল জুনিয়র ডাক্তাররা, যার ফলে পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য দপ্তরগুলো বাজে রকমভাবে আঘাত পেয়েছিল। কিন্তু এর পিছনে মমতা ব্যানার্জি বলছে যে এর পিছনে কিছু বেসরকারি কিন্তু এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দেওয়ার পিছনে কিছু বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের হাত আছে বলে উল্লেখ করেছেন বৃহস্পতিবার মমতা ব্যানার্জি নবান্নের সভাঘর থেকে। তিনি বলেছেন যে এই যে কর্মবিরতি চলছিল তাতে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের কিছু ডাক্তাররা সকালবেলা এসে সেই কর্মবিরতিতে যোগ দিত আর রাত্রিবেলা গিয়ে সেই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তারা প্র্যাকটিস করত, যার ফলে এই বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলির ব্যবসা 40% বৃদ্ধি পেয়েছে। আর সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গরিব যে মানুষজনরা চিকিৎসার জন্য এসেছিল তারা চিকিৎসা না পেয়ে মারা গেছে। সেখানে মমতা ব্যানার্জি ডাক্তারদের বলছেন যে আপনারা পরিষেবা সুনিশ্চিত করুন, পরিষেবায় কোনো রকম খামতি রাজ্য সরকারের পক্ষ থেকে হবে না। 112 ফুটের দুর্গা প্রতিমা নিয়ে প্রশ্ন তুললেন মমতা। নদিয়া রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ ক্লাব 112 ফুটের একটা দুর্গা তৈরি করে এখন অবধি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্গা তৈরি করার যে খেতাবটা সেটা নিজেদের করতে চেয়েছিল, কিন্তু তাতে পশ্চিমবঙ্গ পুলিশ সায় দেয়নি। আর সেই সায় না দেওয়াতে সেই কামালপুরের অভিযান সংঘ হাইকোর্টের দ্বারস্থ হয় যে এটা কেন করতে দেওয়া হবে না। তার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি বলেছে যে তোমরা 112 ফুট কেন, তোমরা 412 ফুট করো, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মানুষ পদপিষ্ট হয়ে মারা যায় তার দায়িত্ব কে নেবে? সেটাই ব্যাপার, যেটা আমরা জানি এখানকার যে আমাদের হয়েছিল মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ এত লোকের ভিড় হয়েছিল, সেটা পুলিশ সামাল দিতে পারেনি। সেই ঘটনার যদি পুনরাবৃত্তি না হয় সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এটাতে সায় দিতে চাইছেন না। কলকাতা পুলিশে করেছে, আমার আপত্তি নেই, 112 কেন 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়, যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোনো রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে, আর এমন কোনো কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মানুষকে বাঁচিয়ে, মনে রাখবেন ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট। অবশেষে এলো পদ্মার ইলিশ দাম চড়া। অবশেষে ভারতের পেট্রাপোল সীমান্ত মানে বনগাঁর যে পেট্রাপোল সীমান্ত সেখান দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ এসে পৌঁছলো ভারতবর্ষে। পেট্রাপোল সীমান্ত দিয়ে 3টি ট্রাকে প্রায় 9 টন ইলিশ ভারতবর্ষে আসলো। আর আগামী মাসের 12 তারিখ অবধি ধাপে ধাপে এরকম ইলিশ আসবে। যেটা কালকে বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে অচলাবস্থা তৈরি হয়েছিল তার ফলে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যে বাংলাদেশ থেকে এবার ইলিশ আসবে না, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রিসেন্ট ঘোষণা করেছিল বাংলাদেশ থেকে ভারতবর্ষে ইলিশ মাছ আসবে, আর সেটা 2420 টনের মতো, আর সেটা পাঠাবে সেখানকারই 49টি রপ্তানিকারক সংস্থা। তো তারই ফলাফল হিসাবে কালকে পেট্রাপোল সীমান্ত দিয়ে 3টি ট্রাক করে প্রায় 9 টন ইলিশ আসলো, আর বাকি যেটা বললাম সেটা হচ্ছে 12 তারিখের মধ্যে ধাপে ধাপে আসবে। কিন্তু এই যে ইলিশগুলো এসছে সেই ইলিশগুলোর সাইজ বলা হচ্ছে 700 থেকে 1 কেজি, আর যেগুলির দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হাতের নাগালের বাইরে। আর এইগুলো পাইকারি যে দোকান মানে যেখানে মাছের আড়ত খরচ হয় সেখান থেকেই বিক্রি হচ্ছে 1400-1500 টাকা করে, যেগুলি যখন আমাদের খোলা বাজারে মানে আমরা যেখান থেকে কিনি সেখানে যখন আসবে সেগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। তো মাছ আসছে ঠিকই, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে থাকবে না। বর্ষণে ফের বানবাসী ভোগান্তি, দুর্যোগ কাটার আশা আজ থেকে। আজকে সকালের খবরের কাগজের খবর মানে মেন খবর এগুলি, আরও মেন খবর হতে পারে কিন্তু আমার মতে যেগুলো মেন মনে হলো আমি সেগুলো পড়লাম। আর তোমাদের যদি আমার এই খবর পড়ার ব্যাপারটা মানে খবর পড়ে ভিডিও করার ব্যাপারটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওগুলি দেখতে থাকো, সাথে থাকো, আর তোমরা সবাই ভালো থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে।